প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘরে বসে নিশ্চয়ই তোমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। দীর্ঘ সময় পর আজ আবারও তোমাদের জন্য আরেকটি অনলাইন ক্লাস নিয়ে চলে আসছি। আজ আমি 2021 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের উপর একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় পাঠের শুরুতে আমি আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই। আমি প্রতিমা দাস, সহকারী শিক্ষক, সালেজোর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, জামালখালীন, চট্টগ্রাম। 2021 শিক্ষাবর্ষের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের সাথে আমরা আগেই পরিচিত। আজকের এই অধ্যায়ের পুনঃ আলোচনা করব পরীক্ষার প্রস্তুতির জন্য। চলো আমরা মূল পাঠে চলে যাই। পাঠে যাওয়ার আগে আমরা পাঠের শুরুতে দেখো, আমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সম্পর্কিত। পাশে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন ইতিহাসের জনক হিসাবে খ্যাত প্রথম ঐতিহাসিক হেরোডোটাস। প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। এই অধ্যায় শেষে আমরা জানব ইতিহাস এবং ঐতিহ্যের ধারণা, স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করতে পারব। ইতিহাসের উপাদান এবং প্রকারভেদ বর্ণনা করতে পারব। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করতে পারব। ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি আগ্রহী হব। 1971 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণে লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের কাহিনী। বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে, যেসব জানতে হলে ইতিহাস পড়তে হবে, চর্চা করতে হবে। ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে। ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাসের উপাদান, প্রকারভেদ সম্পর্কে অবহিত হতে হবে। এজন্য আগে আমাদের জানতে হবে ইতিহাস কী। জানতে হবে কত ধরনের ইতিহাস লেখা যায় বা ইতিহাস কত ধরনের হয়। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা বা কী, এই অধ্যায়ে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই দেখি ইতিহাস এবং ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। ইএচ কারের ভাষায় বলা যায়, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। বর্তমানের সকল বিষয়ই অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর অতীতের ক্রমবিবর্তন এবং ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণই হলো ইতিহাস। তবে এখন বর্তমান সময়েও ইতিহাস লেখা হয়, যাকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। ঐতিহাসিক ডাক্তার জনসন ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। তার মতে যা কিছু ঘটে তা ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। গ্রিক শব্দ হিস্টেরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটির উৎপত্তি, যার বাংলার প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত, যার কথা আমরা আগেই জেনেছি। তিনি সর্বপ্রথম তার গবেষণাকর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন, যার আবেদনই করতে হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থ ছিল বা সংগঠিত হয়েছিল, তা অনুসন্ধান করা বা লেখা। তিনি তার গবেষণার
গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন। এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা এবং পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন। এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা এবং গ্রিসের বিজয়গাথা লিপিবদ্ধ করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম এই ঘটনা ভুলে না যায়। এর বিবরণ যেন তাদের উৎসাহিত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। হেরোডোটাসই প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এই দুটি ধারণাকে সংযুক্ত করেন। ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্যনির্ভর এবং গবেষণার বিষয়ে। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস। ইতিহাস হলো সত্য ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণই হচ্ছে ইতিহাস। সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করেই রচিত হয়। এরপর আমরা জানব ইতিহাসের উপাদান। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠা করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদানকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে লিখিত উপাদান আর একটি হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদান দেখো, প্রথমে ইতিহাস রচনা লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মে তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের রসশাস্ত্র, কলহনের রজতরঙ্গিনী, আবুল ফজলের আইনি আকবরী ইত্যাদি। বিদেশি পর্যটকদের বিভিন্ন বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে। যেমন ৫ম থেকে ৭ম শতকে বাংলার আগত চৈনিক পরিব্রাজক ইয়ুন-সাং ও ইৎসিংয়ের বর্ণনা। পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা সহ অন্যদের লেখাতেও এই অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া গিয়েছে। এইসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনৈতিক এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। সাহিত্য উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, কিংবদন্তি এবং গল্প কাহিনী। তিব্বতীয় লেখক লামা তারানাথের বর্ণনায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে যে বর্ণনা আছে সেটি এক ধরনের কল্পকাহিনী। তবে অনেক কাহিনীর আড়ালে অনেক সত্য ঘটনা থেকে যায়, যা ঐতিহাসিকরা বিচার, বিশ্লেষণ, অনুসন্ধান করে আবিষ্কার করেন। তাছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব। এরপর আমরা জানব অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান, ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সে বস্তু উপাদানেই প্রত্নতত্ত্ব নিদর্শন। এর মধ্যে রয়েছে প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহে মূলত অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সেই সময়ের আদিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্য অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি স্থানের প্রত্নতত্ত্ব নিদর্শনের কথা। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কার বদলে দিতে পারে একটি মানবজাতির ইতিহাস। যেমন সম্প্রতি নরসন্দী উড়িয়ারি বটেশ্বরের প্রত্নতত্ত্ব আবিষ্কার। ওই অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শনের প্রমাণ হয়েছে যে বাংলাদেশে ২৫০০ বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুনভাবে লিখিত হবে বাংলার প্রাচীন ইতিহাস। এরপর আমরা জানব ইতিহাসের প্রকারভেদ। ইতিহাস কত প্রকার হতে পারে? মানব সমাজের সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে, ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। সেক্ষেত্রে ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন। তাছাড়া ইতিহাসের বিষয়বস্তুতে মানুষ, মানুষের সমাজ, সভ্যতা এবং জীবনধারা পরস্পর সম্পৃক্ত এবং পরিপূরক। তারপরও পঠন পাঠন, আলোচনা ও গবেষণাকর্মীর সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা ভৌগোলিক অবস্থান এবং বিষয়বস্তুগত ইতিহাস। প্রথমটা হচ্ছে ভৌগোলিক অবস্থান দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় নাকি আন্তর্জাতিক। এইভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যথা স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস এবং আন্তর্জাতিক ইতিহাস। দ্বিতীয়টা আমরা দেখব বিষয়বস্তুগত ইতিহাস। দ্বিতীয়টা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তুর পরিসর ব্যাপক, তবু সাধারণভাবে একে পাঁচটি ভাগে ভাগ করা যায়, যথা রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস ও সাম্প্রতিক ইতিহাস। এরপর আমরা দেখব ইতিহাসের বিষয়বস্তু। মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল হলো এই ইতিহাস। ঐতিহাসিক ভিজ্ঞ মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশের ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন, যা মানব সমাজ সভ্যতার উন্নতি এবং অগ্রগতির অবদান রাখতে সক্ষম হয়েছে, তা সবই ইতিহাসভুক্ত বিষয়। যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি ইত্যাদি সামগ্রিকভাবে যা কিছু সমাজ এবং সভ্যতার বিকাশের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করেছে তাই ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের স্বরূপ। ইতিহাস জ্ঞান চর্চার অন্যান্য শাখা থেকে আলাদা। এর রচনা এবং উপস্থাপনার পদ্ধতিও ভিন্ন। ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এই সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। প্রথমত, সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ এবং সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। তৃতীয়ত হচ্ছে ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। আবার পরিবর্তনের ধারাও সব দেশে একই সঙ্গে ঘটেনি। ইতিহাসের পরিসর। মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। মানুষের চিন্তাভাবনা, পরিকল্পনা, কার্যক্রম যত শাখা প্রশাখায় বিস্তৃত, ইতিহাসের সীমানাও ততদূর পর্যন্ত বিস্তৃত। যেমন প্রাগৈতিহাসিক যুগে প্রথম প্রবীণ মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল, ফলে সেই সময়ের ইতিহাসের পরিসরও খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা ও গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হচ্ছে, ফলে ইতিহাসের শাখা প্রশাখার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানাও। 19 শতকে শুধু রাজনীতি ইতিহাসের বিষয় হলো, মার্ক্সবাদ প্রচারের পর অর্থনীতি, সমাজ, শিল্পকলা ইতিহাস রচিত হতে থাকে। এতে একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধি এবং পরিসর। এরপর আমরা সবশেষে জানব ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। মানব সমাজ এবং সভ্যতা বিবর্তনের সত্যনির্ভর বিবরণই হচ্ছে ইতিহাস। এ কারণে জ্ঞানচর্চা শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাস পাঠ
মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমানের অবস্থা বুঝতে, ভবিষ্যতের অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজেও এবং নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাসের পাঠ অত্যন্ত জরুরি। ইতিহাস জ্ঞান এবং আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর বিবরণ যদি হয় নিজ দেশ ও জাতির সফল সংগ্রাম এবং গৌরবের ঐতিহ্যের, তাহলে তো মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবেই। একই সঙ্গে আত্মপ্রতি আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। ইতিহাস সচেতনতা বৃদ্ধি করে। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে। ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। ইতিহাস দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। সেটা কিভাবে আমরা একটু দেখি। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীতের ঘটনাবলী দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনের কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্শন। সুতরাং পরিশেষে বলা যায় ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে। ফলে জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জন্মে। প্রিয় শিক্ষার্থীরা, তো এই ছিল আমাদের আজকে পাঠের বিষয়। আমরা ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম। ইতিহাস পাঠের পরিসর, বিষয়বস্তু ইত্যাদি সম্পর্কে আমরা অবহিত হলাম। এই পাঠের উপর ভিত্তি করে তোমাদের জন্য একটা বাড়ি কাজ রেডি করেছি। বাড়ি কাজটা তোমরা দেখো। বাড়ি কাজটা হচ্ছে দেশ ও জাতির স্বার্থে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। আবারও বলছি, দেশ ও জাতির স্বার্থে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। আশা করি আজকের পাঠটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদেরকে সহজভাবে বোঝার চেষ্টা করেছি। তোমরা পাঠটুকু ভালোভাবে বুঝে বাসায় আর একটু মনোযোগ দিয়ে পড়বে। আবারও সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।